আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। সরকারি কর্মচারীরা এখন আশাহত। তারা কি আশা দেখবে নাকি হতাশ হবে? এই প্রশ্নটা এখন সমগ্র উপদেষ্টাদের কাছে। তারা কি হিসাবে পে কমিশন গঠন করছিল, কিসের জন্য গঠন করছিল, নাকি কি করবে তার কোনো সুনির্দিষ্ট দিক কিন্তু তারা বলে নাই। তারা পে কমিশন গঠন করে কি জন্য মানুষ? বা যেকোনো সরকার, যেকোনো দেশের সরকার পে কমিশন গঠন করে কি জন্য? পে স্কেলটাকে দেওয়ার জন্য। তাই যখন পে কমিশন গঠন করছিল তখন যে বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় অর্থনীতিবিদ, বড় বড় বিশ্লেষক কোথায় ছিলেন? এটা আমার একটা প্রশ্ন। আপনারা যদি জেনে থাকেন, আমার দর্শকরা, আপনারা একটু উত্তর দিবেন। কারণ তারা এখন বড় বড় তালেবর, তারা এই পে স্কেলকে, নবম পে স্কেল যাতে বাস্তবায়ন না হয় তার জন্য যে কয় রকমের মানে যত প্রকার সাজিয়ে গুছিয়ে বিরোধিতা করা যায় সেটা করতেছে। এটা অর্থনীতিতে চাপ পড়বে। আরে ভাই, একটা জিনিস কেন বুঝতেছেন না? যখন দেশের অর্থনীতি 20-22 বিলিয়ন ডলার ছিল তখন পে কমিশন গঠন করছে, আর এখন শক্তিশালী 32 বিলিয়ন ডলারের সক্ষমতা অর্থনীতি। এখন পে স্কেল বাস্তবায়ন করা যাবে না? এটা কি ধরনের কথা? 1,06,000 কোটি টাকা বেশি ব্যয় হবে পূর্ণ বছরে। এটা কি আপনি একবারে দিয়ে দিচ্ছেন চাকরিজীবীদের? এটা তো মাসিক হারে একটা আস্তে আস্তে যাবে। তাও তো আবার 6 মাস আংশিক হারে দিবেন, এমন প্রতিশ্রুতি। সেটাও কিন্তু সরকারি চাকরিজীবীরা মেনে নিচ্ছে কি কারণে? যে তারা একটা সংস্কার চায়, যে সংস্কারটা দেশ, জাতি এবং সমগ্র চাকরিজীবীদের একটা প্রত্যাশা। এই প্রত্যাশা থেকেই তারা চায়। কিন্তু গত 21শে জানুয়ারি যখন চূড়ান্ত পে স্কেল সরকারি কর্মচারীদের দাবির মুখে বা আন্দোলনের মুখে যখন অর্থ উপদেষ্টার কাছে পেশ করলো, তারপর থেকে নানান জায়গা থেকে গুঞ্জন, ফিসফিস শুরু হয়ে গেছে কিভাবে এটাকে ব্যর্থ করা যায়। কারণ চূড়ান্ত প্রতিবেদন যখন মানে পে কমিশন প্রধান উপদেষ্টার কাছে দিয়েছে, তখন এর পরবর্তী পদক্ষেপ হলো বাস্তবায়ন করা। এর বাইরে আর কোনো অপশন নেই। তো সেখানে এখন দেখাচ্ছে যে এটা মূল্যস্ফীতি বাড়বে, হ্যান করবে, স্যান করবে, বিভিন্ন রকম যুক্তিতর্ক তাদের আছে এবং সেটা তারা দিচ্ছে। কিন্তু এইভাবে রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তর, পরিদপ্তরে চাকরি করেন, তারা কি আপনাদের হাতের খেলনা মনে হয়? তাদের জীবন জীবন মনে হয় না? সবার জীবন জীবন, আপনাদের কাছে আপনাদের জীবনটাই জীবন। আর যারা এই সারা দিন কষ্ট করে সরকারি চাকরি করে কিন্তু কোম্পানির মতো যারা জব করে, তাদেরটা কি আপনাদের মনে হয় না যে এদের জীবনযাত্রার মান কেমন? এরা 70,000 বেতন পেয়ে ঢাকার মতো জায়গা বা বিভিন্ন শহর অঞ্চলে কিভাবে জীবনযাপন করতেছে? এটা তো একবার একটু ভাবার দরকার। যেটা সরকারি কর্মচারী। এখন আপনি সরকারি কর্মচারীদের যদি রাস্তায় খেটে খাওয়া মানুষের সাথেও এক করেন, আমি আমি কিন্তু ওই অর্থে বলতেছি না, সেটাকে বুঝতে হবে। যদি এক করেন সেটাও তো কেমন একটা দেখায়, বেমানান দেখায়। তাহলে তাদের মূল্য থাকলো কোথায়? মূল্যায়নটা কোথায়? আপনারা সেইখানেও মূল্যায়ন করবেন না। আবার যখন 14-15 লক্ষ কর্মচারীর এই দাবিটাকেও আপনারা মেনে নিচ্ছেন না, তাহলে কেমন? আরে বাংলাদেশের 24শে অভ্যুত্থান হইছে তো বৈষম্যকে দূর করার জন্য। 21 তারিখে দেওয়ার পরে এই যে গত বৃহস্পতিবার, অর্থাৎ গতকালকে 22 জানুয়ারি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে অন্যান্য উপদেষ্টারা বসে এই পে স্কেলের বিষয়ে আলোচনা করেন এবং আলোচনা করে এখানে কমিটি গঠন করার কথা ছিল। অর্থ উপদেষ্টা সহ উপস্থিত ছিলেন, কিন্তু সঙ্গত কারণে কমিটিটা গঠন করতে পারি নাই। কারণ কিছু কিছু উপদেষ্টা এটাকে অসন্তোষ প্রকাশ করেছেন এবং তারা ভেটো দেওয়ার চিন্তা ভাবনা করছেন। আসলে আমার মনে হয় যে সংস্কার যারা চায় তাদের নিয়েই বসা উচিত। সংস্কার যারা চায় না, সংস্কার বিরোধীদের নিয়ে বসলে তো আসলে তারা সংস্কার চাইবে না। এটা একদম সিম্পল ব্যাপার। অতএব সংস্কার যারা চায় তাদের নিয়ে বসে দ্রুত সময়ে কমিটি গঠন করে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে পে স্কেলটাকে ঘোষণা করা হোক এবং জানুয়ারির 1 তারিখ থেকে কার্যকর করা হোক এবং 2026 এবং 27 সালের 1 জুলাই থেকে এটা পূর্ণ আকারে কার্যকর করা হোক। সেটা কিন্তু এই 15 লক্ষ কর্মচারী মেনে নেবে। তা না হলে যখন
কলম বিরতি একটা জায়গায় যাবে, তখন আসলে বিষয়টা খারাপ হবে। আমরা চাইবো এই জায়গা থেকে দ্রুততার সাথে সরে এসে যাতে পে স্কেলটাকে বাস্তবায়ন করা যায়, নবম পে স্কেল পায় সেই হিসাবে সবাইকে কাজ করা উচিত ঐক্যবদ্ধভাবে এবং পরামর্শ দেওয়া উচিত। ভালো থাকবেন দর্শক, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।